জার্মানি পৌঁছে প্রথমেই রূপকথাকে সিটি রেজিস্ট্রেশন করে নিতে হলো। এই যুগে দাঁড়িয়েও জার্মানরা পেপার ওয়ার্কে খুব বিশ্বাস করে, আর ভারতের মতো শুধু আইডেন্টিটি প্রুফ দিয়ে দেশের যেখানে ইচ্ছে থাকা যায় না। কোন শহরে কে থাকছে রাষ্ট্রকে সেটা পর্যন্ত জানাতে হয়। এখানে আসার পর প্রথম কদিন দারুণ গেল। নতুন বিয়ে, গা থেকে এখনো বউ বউ গন্ধ যায়নি রূপকথার। অনির্বাণ তো কোনো রান্না পর্যন্ত রূপকথাকে করতে দিচ্ছিল না, তবুও রান্নাঘরে গিয়ে বসে থাকতো রূপকথা। অনির্বাণকে দেখত, অনেক গল্প করত। তখন সন্ধেবেলা ইউনিভার্সিটি থেকে ফিরে গেছিল অনির্বাণ। কফি করে 1 কাপ নিজে নিল, 1 কাপ এগিয়ে দিল রূপকথার দিকে। রূপকথা নিজে থেকেই জিজ্ঞেস করল, আমরা কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে পারি না একদিন? সে যাব, আমি ভেবে রেখেছি। তবে শোনো না, পরশু আমি একটা পার্টি থ্রো করছি। বিয়ে করে এসছি, শোনার পর থেকে অনেকে মাথা খেয়ে নিচ্ছে। কোথায় দেবে পার্টি? বাড়িতে? খেয়ে পেয়েছো তুমি? বাড়িতে? না 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 না, পাবে দেব, ডমকিলার পাবে, কাছে পিঠেই, আখেন ক্যাথেড্রালের পাশে। তুমি আর পাবের নাম খুঁজে পেলে না? কেমন একটা ডোম ডোম শোনাচ্ছে। আরে ধুর, ডম ডম মানে হচ্ছে ক্যাথিড্রাল, আর কেলার মানে বেসমেন্ট। তুমি গিয়ে দেখবে, জায়গাটা তোমার দারুণ লাগবে। গিয়ে সত্যি জায়গাটা অপূর্ব লেগেছিল রূপকথার। অনির্বাণই বলল, এটা নাকি 1200 বছরের পুরনো, হোলি রোমান এম্পায়ারের বানানো। পুরো জায়গাটার গা থেকেই ইতিহাসের গন্ধ আসছিল, ছবির মতো জায়গাটা। ইতিহাস বইয়ে যেমন দেখেছে ঠিক সেরকম। সেখানে অনেক লোকজনের সাথেও আলাপ হলো। অনির্বাণ তো এক একজনকে ডেকে ডেকে আলাপ করিয়ে দিচ্ছিল। ঋতব্রত, অভিরূপ, অনিক, এরা সবাই অনির্বাণের সাথেই জার্মানি এসেছিল 7 বছর আগে। মাস্টার্স করেছিল একই ইউনিভার্সিটি থেকে। সবাই সফটওয়্যার সিস্টেমসের ছেলে। বাঙালি হওয়ার সুবাদে তাদের সঙ্গে বাংলাতেই আলাপ সারল রূপকথা। ওদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল দেশে মাঝে মধ্যে ফিরলেও একেবারে দেশে ফেরার ইচ্ছে নেই। ওদের মধ্যে ঋতব্রত রুমমেট ছিল আন্দ্রিয়াস, সাইপ্রাসের ছেলে, লম্বা, ফর্সা, মুখে একটা উদাসীন ভালো মানুষ ভাব। অনির্বাণ ওকে দেখিয়ে বলল, এই হচ্ছে কিং অফ ডার্ক হিউমার। প্রথমে বিরক্ত হতাম, তারপর ওর হিউমারের জন্যই বন্ধুত্ব হয়ে গেছিল। অনেকবারই ওর মাথাটা ফাটিয়ে দেখতে ইচ্ছে করে ওখানে কি আছে। মুখ দেখে ওকে মোটেও ভালো মানুষ ভেবো না, ব্যাটা কিন্তু মিচকে শয়তান। ওর কথা শুনে হাসল রূপকথা। সারাদিনে ওকে এমনই হেসে যেতে হচ্ছিল, বলার খুব একটা স্কোপ পাচ্ছিল না। আর একজনের সাথে আলাপ হলো ওর। ছেলেটার নাম ইউসুফ, বাড়ি মরক্কোয়। কয়েক বছর আগে হলেও মরক্কোর ছেলের সাথে কিভাবে কথা বলবে বুঝতে পারত না রূপকথা। কিন্তু কদিন আগেই বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছিল মরক্কো। একগাল হেসে রূপকথা বলল, ইউ প্লেড ভেরি ওয়েল ইন দিস ওয়ার্ল্ড কাপ। এ কথা শুনে মুখখানা কালো করে ফেলল ছেলেটা। হতে পারে ব্যক্তিগত ক্ষতর জায়গা। বিশ্বকাপ খেলতে না পারা দেশ কি করে বুঝবে সেমিফাইনালে হেরে যাওয়ার ব্যথা? অনির্বাণ বুদ্ধি করে অন্য প্রসঙ্গে চলে গেল। ইউসুফের পিঠ চাপড়ে বলল, ও কিন্তু ভারতীয় বিয়ে দেখার জন্য মুখিয়েছিল, ওকে বলতে পারিনি বলে খুব রাগ করেছে। এই পার্টিতে সেই রাগের কম্পেনসেট হবে কিনা বুঝতে পারছি না। এখানেও কিছু বলতে পারল না রূপকথা, হাসল শুধু। তাছাড়া অনির্বাণ আলাপ করালো এখানকার ফ্ল্যাটের মালিক রুডলফ, বার্লিনে ওর পাতানো দিদি পাইল আর তার বর আদিত্যর সঙ্গে। আদিত্যকে জড়িয়ে ধরল অনির্বাণ। তারপর রূপকথার দিকে তাকিয়ে বলল, এই লোকটা অচেনা দেশে আসা কমবয়সী ছেলেটাকে নিজের ভাইয়ের মতো আদর যত্ন করেছিল। তখনও রান্না করতে জানতাম না, বাড়িতে তো চা গড়িয়েও খেতে হয় না। এখানেই স্নিটজেল খেয়ে মুখ মেরে গেলে দাদার কাছে দুঃখ করতাম। কোথা থেকে জানি না জার্মানিতেও কাতলা মাছ জোগাড় করে দই কাতলা বানিয়ে খাইয়েছিল দাদা। দাদার কোনো জবাব নেই, দাদা গুরুদেব। আদিত্যর হাতে তখন বিয়ারের বোতল। পাইলকে বিয়ার ধরতে দিয়ে জড়িয়ে ধরল অনির্বাণকে।
রূপকথার দিকে তাকিয়ে বলল, ছেলেটা কিন্তু ভীষণ সেন্সিটিভ, একটু খেয়াল রেখো। আরও অনেকে ছিল, তাদের বেশিরভাগই জার্মান। রূপকথা দেখল অনির্বাণও জার্মানটা মন্দ জানে না। ওকে মাঝখানে রেখে ইংরেজিতে কথা শুরু হলেও তার শেষ হচ্ছিল জার্মানি। মাথা মুন্ডু কিছুই মাথায় ঢুকছিল না ওর। বিয়ারের বোতলে চুমুক দিচ্ছিল আর মুচকে মুচকে হাসছিল। ওয়ার্স্ট স্যালাড, ফ্রিকাডেলন, হাজার রকমের খাবার ছিল ওখানে। তার মধ্যে স্টেকটাই চেনা রূপকথার। তবে খাবার ওই পার্টিতে গৌণ ব্যাপার, আসল হলো বিয়ার। লোকজন বোতল বোতল বিয়ার খাচ্ছিল। এসব করতে করতেই শেষ হয়ে গেল সেই দিনটা। তখন জার্মানিতে শীত পড়ে গেছে, চারদিক ধবধবে সাদা। ক্রিসমাসের পার্টিও শেষ হয়ে গেছিল। বাইরে খুব একটা লোকের ভিড় নেই। ট্রেনগুলো দোতলা, কিন্তু খালি। তবুও রূপকথার জন্যেই আরও একদিন ঘুরতে গিয়েছিল অনির্বাণ। রূপকথাকে জিজ্ঞেস করেছিল কোথায় ঘুরতে যাবে, কিন্তু রূপকথা এখানকার কিছুই চেনে না, তাই সর্বস্ব অনির্বাণের হাতেই ছেড়ে দিয়েছিল। অনির্বাণের প্রিয় জায়গা ডুসেলডর্ফ। রূপকথা গিয়ে দেখল মিথ্যে বলেনি অনির্বাণ। শহরটার মধ্যে একটা কলকাতার ছাঁচ রয়েছে। একদিকে বয়ে যাচ্ছিল রাইন নদী, বাড়িগুলো অনেকটা কলকাতার মতো। মাঝে মধ্যে ভিড় ছিন্ন করে চলে যাচ্ছে ট্রাম। চোখে মুখে মুগ্ধতা নিয়ে হেঁটে বেড়াচ্ছিল রূপকথা। এক হাতে ধরে রেখেছিল অনির্বাণকে। এই শহরে ওই একমাত্র রূপকথার নিজের লোক। বাকি সব মুগ্ধতা যেন ওকে ঘিরেই। অনির্বাণকে এই কদিনেই বড় মনে ধরে গেছিল রূপকথার। অনির্বাণের মধ্যে মহৎ কিছু নেই, যা আছে খুবই সাধারণ, তবে আন্তরিক। এই যেমন খানিকক্ষণ পরেই অনির্বাণ দাঁড়িয়ে রূপকথাকে জিজ্ঞেস করবে ওর খিদে পেয়েছে কিনা। হলো তাই। আরও কয়েক পা হাঁটতেই থমকে দাঁড়ালো অনির্বাণ। রূপকথাকে জিজ্ঞেস করল, এই খাবে কিছু? খাবার ব্যাপারে রূপকথার ইন্টারেস্ট এখন অন্য কারণে। আজকাল যা খাচ্ছে তাই নতুন, তাই কি খাবে সেটা একটা কৌতূহলের জায়গা। অনির্বাণের দিকে হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করল, কি খাওয়াবে শুনি? অনির্বাণ একটা দোকানের সামনে দাঁড় করালো। দোকানের নাম সুলতান অফ কাবাবস। জাকারিয়া স্ট্রিট মার্কা নাম মনে হচ্ছিল রূপকথার। অনির্বাণ দুটো ডোনার অর্ডার দিল। রূপকথা জিজ্ঞেস করল, ডোনার কি? অনির্বাণ ওকে বুঝিয়ে বলল, চন্দননগরে জিতেনের রোল বিখ্যাত ছিল, খেয়েছো তো? মোটা পরোটা, ডিম, পেঁয়াজ আর শশা কুচি। এই সুলতান হলো জার্মানির জিতেন। আসলে এটা একটা টার্কিশ ডিশ। পাউরুটির মধ্যে কাবাবের কুচো দেবে আর সবজি। আমার তো হেভি লাগে খেতে, তুমি খেয়ে দেখো ভালো লাগে কিনা। এক কামড় দিল রূপকথা। বেশ অন্যরকম খেতে, ভালোই লাগছিল বেশ। হাসি ঠাট্টায় ঘুরে বেড়িয়ে দিনগুলো কেটে যাচ্ছিল বেশ। ফেরার পথে অনির্বাণ বলল, এবার একটু চাপ যাবে বুঝলে, অনেকদিন ছুটে নিয়েছিলাম তো, তার একটা সাইড এফেক্ট পড়বে আস্তে আস্তে। তুমি প্লিজ রাগ করো না, বোঝার চেষ্টা করো। রূপকথা অনির্বাণের মাথায় একটা টোকা দিয়ে বলল, তোমার আমাকে ভীষণ ঝগড়ুটে মনে হয় তাই না? কি মনে হয় খালি ঝামেলা করব, কিছু বুঝতে চাইব না? রূপকথার কথায় স্বস্তি পায় অনির্বাণ। এইটুকুই তো চায় একজন তার স্ত্রীর থেকে। সারাদিন পরিশ্রমের পর তার ক্লান্তিটুকু যদি বোঝে রূপকথা, অনির্বাণের থেকে সুখী পৃথিবীতে কে আর হবে? ফ্ল্যাটে ফিরে বাড়িতে ফোন করে রূপকথা। এখানে এসে রোজই অন্ততপক্ষে একবার করে ফোন করে বাড়ির খোঁজ নেয়। দাঁত মাজা, মুখ ধোয়ার মতো এও এক ধরনের অভ্যেস হয়ে গেছে। খুবই সাধারণ কথাবার্তা হয়। বাবার শরীরের কথা জানতে যায় রূপকথা। সুলেখা দেবী জিজ্ঞেস করে, আজ কোথাও ঘুরতে গেছিলি? পাকা গিন্নির মতো রূপকথা বলে, এখানে আমরা ঘুরতে এসেছি নাকি? সঞ্জীববাবু বারবার করে বলে দেয়, দেখ ওখানে কিন্তু ঠান্ডা পড়ে বিশাল, একটু গরমের জামা কাপড় পরিস, আর অনির্বাণের সাথে ঝগড়াঝাটি করিস না। ওখানে তোর ও ছাড়া কেউ নেই, আর তুই ছাড়া ওরও কেউ নেই। রূপকথা এসব শুনে হাসে।
মেয়ের বিয়ে হয়ে গেছে, বিদেশে চলে গেছে, তবুও মা বাবার কাছে এতটুকু বড় হয়নি যেন। এখনো তাদের মনে ভয় ঘুরপাক খায়। এসবের কারণ খুঁজে পায় না রূপকথা। হয়তো ও মা হলে বুঝবে কখনো। নিজের মা হওয়ার কথা ভাবলে নিজেরই লজ্জা করে রূপকথার। বালিশে মুখ লুকোয়।